হ্যাঁ, আসসালামু আমি আলাইকুম, আমি কুদ্দুস খান। আমি বিএনএন রেডিও থেকে বলছি। আমরা কথা বলবো ডক্টর ওয়ালি মণ্ডলের সহিত। ডক্টর ওয়ালি মণ্ডল একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ। বাংলাদেশের উপর প্রচুর আর্টিকেল লিখেছেন, বিশেষ করে এফডিআই এর উপরে উনি অনেক লেখালেখি করেছেন। এবং আমি তো আবার বলছি যে দেশের ৭৫% মানুষ তো এখনো মনে করে যে উনি সঠিক সিদ্ধান্ত এটাই কিন্তু গ্রহণ আমি করেছেন। হেডলাইন করতেছি। ৭৫ ভাগ লোক মনে করে হাসিনা কে সমর্থন করে এবং উনি শ্রেষ্ঠ, বা হুম, খুব সুন্দরভাবে নেতৃত্ব দিয়েছে। একটা রিপোর্ট বেরিয়েছে জি। ঢাকাতে যে এইখানে হুম, হুম। কোনো চক্রান্ত সম্পৃক্ত ছিল না বলে কিছু একটা তদন্ত কমিটির বোধহয় আংশিক একটা রিপোর্ট বেরিয়েছে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? আমি তো দুই রকমের রিপোর্ট দেখলাম। প্রথম যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য বা প্রণিধানযোগ্য মনে হলো সেটা হলো এফবিআই গতকালকে সিআইডি হেডকোয়ার্টার্সে যে সিআইডির লোকদের সঙ্গে তারা একটা ছোটখাটো ইন্টারভিউ দিয়েছে। ওটা ঠিক কোনো রিপোর্ট না, তাদের ইন্টারভিউ। সেখানে তারা যে কথাটা বলেছে, সিআইডির বেশ কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিল। তারা বলেছে যে এটা অবশ্যই একটা দীর্ঘ পরিকল্পিত হত্যাযজ্ঞের আহ, আহ, উপায় ছিল। তা না হলে এইভাবে এত লোককে হঠাৎ করে ঘন্টা দুয়েকের মধ্যে আহ, মেরে ফেলা সম্ভব ছিল না। তখন তারা মুহূর্তের মধ্যে তাদেরকে আটক করে রেখে তারা পূর্ব পরিকল্পিত উপায়ে তাদেরকে নিধন করেছে। এর পিছনে অনেক কারণ থাকতে পারে, যে কারণগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবং সরকারের তো দুইটা, কিন্তু এখানে অনেক পূর্ব পরিকল্পনা ছিল। এবং আরো যেটা তারা বলেছে, যদি আপনি রিপোর্টটা ভালো করে পড়েন, সেটা হলো যে যারা এর সঙ্গে জড়িত ছিল তারা একটা ক্যাডারের, অর্থাৎ তারা জঙ্গি। তাদের মাথায় লাল ব্যান্ড ছিল এবং তারা আগে থেকে সংঘবদ্ধ ছিল। এবং মাত্র গুটি কয়েক লোক কিছুক্ষণের মধ্যে সমস্ত কাণ্ডটা শেষ করে ফেলেছে। এবং সর্বশেষ তারা যে কথা বলেছে, যেটা আমরা পত্রপত্রিকা দেখেছি, যে পৃথিবীর কোন ধর্মে, ইসলাম ধর্মে তো নয়, পৃথিবীর কোন ধর্মেই মৃত লোককে এইভাবে গণকবর দেওয়া অথবা মৃত লোককে এইভাবে অসম্মান তাহলে দেখিয়ে কি বলতে তাদেরকে, চান তাহলে ওরা কোনো ধর্মীয় লোক না নাকি? এরা এরা জঙ্গিবাদী। এরা জঙ্গিবাদীদের ধর্ম একটাই, তারা জঙ্গি। হ্যাঁ, এবং জঙ্গি। তারা কোনো বিশ্বাস থেকে করেনি, এটা মনে বলতে চান? কোনো বিশ্বাস, কোনো আহ, ধর্ম বা কোনো এরা অবশ্যই এরা অবশ্যই কোনো বিশ্বাস থেকে করেনি। তাদের যদি কোনো বিশ্বাস থাকতো তাহলে তো তারা আল্লাহকে ভয় করত। কারণ যারা এই কাজগুলো করেছে তারা তো আল্লাহকেও ভয় করেনি। কারণ ইসলামে তো খুব পরিষ্কার ভাবে নিষেধ করে দেয়া আছে যে তোমরা কোনো নিরস্ত্র লোককে কখনো হত্যা করবে না। যারা হত্যা করেছে তারা সশস্ত্র, এবং যাদেরকে হত্যা করা হয়েছে তারা তো নিরস্ত্র, সম্পূর্ণভাবে নিরস্ত্র। তারা তিনটা কমিটি এখন কাজ করছে। সেই কমিটিগুলো ধীরে ধীরে তাদের রিপোর্ট বের করবে। তো এটা অবশ্যই আমার আমার যেটা ধারণা যে এখানে পরিকল্পনা ছাড়া এই কাজ করা সম্ভব ছিল না। এবং আমরা না অনেক না, কিছু দেখতে পরিকল্পনা তো পাচ্ছি। একটা আছেই, কিন্তু পরিকল্পনার মধ্যে হুম, কোনো সংগঠিত কোনো আদর্শবাদ, জঙ্গিবাদ যেটা বলা হচ্ছে সেটা আছে কিনা সেটাই কথা। ডেফিনেটলি পরিকল্পনা না হলে একজন দুজন খুন হইতে পারতো, কিন্তু এতগুলো হুম। অফিসার অল্প সময়ের মধ্যে খুন আ- হয়েছে, ডেফিনেটলি পরিকল্পনা আছে। হয়তো তাদের অন্য হুম। পরিকল্পনা থাকতে পারে, ডিপার্টমেন্টাল কোনো প্রবলেম থাকতে পারে। আমরা যেটা খুঁজতে চেষ্টা করছি সেটা হলো কি, যে কোনো সংঘবদ্ধ আদর্শ ইডিওলজিক্যাল, যেমন ওই জঙ্গিবাদ যেটা বলতেছেন, ইসলামিক জঙ্গিবাদ বা এইগুলো না আছে কিনা সেটা আমরা খোঁজবার চেষ্টা করতেছি। এরা এরা ইসলামের নামে জঙ্গিবাদ করেছে, এটা ঠিক আছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল, এটা আদর্শ কি আমি জানি না, তাদের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো যে এই সরকারকে পতন করানো। কারণ এই সরকার জনগণের বিপুল ভোটে, অলমোস্ট 70% অফ দ্য পিপল অফ বাংলাদেশ, 77% লোক বাংলাদেশের ভোট দিয়েছে। এবং তাদের মধ্যে আওয়ামী লীগ 78% মেম্বার্স পার্লামেন্টে পেয়েছে। একটা ম্যান্ডেট নিয়ে তারা এসছে এখানে। সেই ম্যান্ডেটের মধ্যে একটা ম্যান্ডেট ছিল যে 1971-72 সালে যুদ্ধে যারা অপরাধ করেছে, যুদ্ধ অপরাধীদের বিচার এটার করো। সাথে এটা সম্পর্ক কি? সেটা তো একটা অপরাধ, গুরুতর অপরাধ বাংলাদেশ হওয়ার সময়। বাংলাদেশের এটার সাধারণ এটার সঙ্গে সম্পর্ক, এটার সঙ্গে সম্পর্ক এইটা যে সরকার যখন ঘোষণা করলো যে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব, এবং যখন পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটা যখন গৃহীত হলো, তখন যুদ্ধ অপরাধী যারা, তাদের মধ্যে এক আধজন, বিশেষ করে আলী হাসান মুজাহিদ, খুব বড় কথায় বলেছিল যে দেখে নেব কিভাবে বিচার করে। তো তারা যদি সরকারকে পতন করাতে পারে তাহলে তো বিচারটা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি পতন তারা নাও করাতে পারে, যদি এই সরকারকে তারা কোনো অবস্থায় বেকায়দায় ফেলতে পারে, দীর্ঘদিন তাদের অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট করতে পারে, তখন আস্তে আস্তে সরকারের ওই সমস্যা নিয়েই বেশি মাথা ঘামাতে হবে এবং ওইটা নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হবে। তখন তাদের বিচারটা অনেক পিছিয়ে যাবে, বিচার নাও হতে পারে, এটাই তারা আশা করতেছে। এবং এখানে বাইরের শক্তি জড়িত আছে। বাইরের শক্তি জড়িত আছে এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখুন
যখন বিডিআর এর ঘটনাটা ঘটলো 25শে ফেব্রুয়ারি, তার দিন 15 আগে পাকিস্তান থেকে মির্জা ইস্পাহানি নামে এক তথাকথিত পাকিস্তানের প্রেসিডেন্টের নিজস্ব প্রতিনিধি বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, যেহেতু প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে, জঙ্গির সাথে তো দেখা করে নাই। প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, যে কোনো দেশের এর প্রতিনিধি তো আসতেই পারে, কিন্তু তারা তো জঙ্গিদের সাথে কোনো কথা বলছে বা ই করছে এই জাতীয় তো কোনো প্রমাণ আছে কি? জঙ্গিদের সঙ্গে দেখা করলে তো সেটা তো সঙ্গে সঙ্গে উদ্ঘাটন হয়ে যেত। দেখা যে করে নাই তারও কোনো প্রমাণ নাই, দেখা যে করেছে সেটারও কোনো প্রমাণ নাই। কিন্তু কথা হলো যে তারা মদত দিচ্ছে। কারণ দেখেন, এর আগে আমি আগেও বলেছি যে যখনই কোনো সহিংস আক্রমণ শুরু হয়, মিউটিনি বলেন বা যে কোনো অবস্থায় এটাকে আপনি যেভাবেই টার্ম করেন না কেন, যদি সেখানে ফোর্স দিয়ে সেটা দখল করার চেষ্টা করা হয় তাহলে সেটা দীর্ঘায়িত হয়। নাম্বার ওয়ান, দীর্ঘায়িত হয় এবং সেখানে রক্তক্ষয় আরো বেশি হয়। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন যদি কথার কথা যে ধরেই নিলাম যে এর ভিতরে কোনো বাইরের শক্তিও নাই, এর ভিতরে কেউই জড়িত নাই, শুধু বিডিআরই জড়িত আছে। এখন যদি বিডিআরদের ক্ষোভ আর্মির বিরুদ্ধে হয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে হয়, আর আজকালকার দিনে সেলফোন দিয়ে 1 সেকেন্ডের মধ্যে বিভিন্ন জায়গায় খবর দেওয়া যায়, তখন প্রধানমন্ত্রী এটা মনে করলেন যে তিনি যদি এখন আর্মি দিয়ে এটা কন্ট্রোল করতে চান, তাহলে তো বিডিআর জওয়ানরা তাদের লোকজনকে দিয়ে সমস্ত অফিসারকে বাংলাদেশের সমস্ত জায়গায় তারা একটা বিদ্রোহ কেন, তারা একটা সিভিল আধা ঘন্টা হাসিনা গভর্নমেন্টের কার্যক্রম যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তড়িৎ গতিতে হোক দেরি করে হোক, যে সিদ্ধান্তটা করেছেন, তা হাসিনা গভর্নমেন্ট, হাসিনা ব্যক্তিগতভাবে অ্যাজ এ প্রাইম মিনিস্টার এবং গভর্নমেন্ট পরিচালনা যেভাবে এই সমস্যাটা নিয়ন্ত্রণ করেছেন, এই প্রসঙ্গে আপনার কি কি ধারণা? এর ভালো হইতে পারতো কি মন্দ হইতে পারতো, কতটুকু ভালো করেছেন? আমি তো বললাম যে প্রধানমন্ত্রী হাসিনা যেভাবে ঘটনা নিয়ন্ত্রণে এনেছেন, এটা আমার কাছে খুবই গ্রহণযোগ্য এবং এইভাবে তিনি বাংলাদেশকে একটা নিশ্চিত সিভিল ওয়ার থেকে ইনি রক্ষা করেছেন। এটাই পরিকল্পনা ছিল, একটা সিভিল ওয়ার শুরু করে দেওয়া, তাহলে সমস্ত সরকারের সঙ্গে সঙ্গে পতন হতো। এবং আর কথা হলো, এখানে দেখেন, আপনি যদি ধীর স্থির মাথায় কেউ কখনো চিন্তা করে দেখে, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে আর্মির হেলিকপ্টার বা আর্মির এয়ারফোর্স দিয়ে বা আর্মির ট্যাঙ্ক দিয়ে যদি বিডিআর দখল করতেন, তখন তো সেখানে যুদ্ধ শুরু হয়ে যেত। যুদ্ধ শুরু হলে তখন তো বিডিআররা তো ঢাকায় নিউ মার্কেট তো কয়েক গজের মধ্যে, তারপরে ঢাকায় চতুর্পাশে যে আপনার জায়গা আছে, তখন তারা সেগুলোকে সঙ্গে সঙ্গে একদম বোর্ডে উড়িয়ে দিতে পারতো। তারপর তারা খবর দিল অন্যান্য জায়গায় যেখানে সীমান্ত জায়গা আছে, আমাদের যেখানে সারা দেশে বিডিআর আছে বাংলাদেশে, তারা তো সেখানে উড়িয়ে দিতে পারতো। এই যে সিভিল ওয়ারটা শুরু হলে তখন তো প্রধানমন্ত্রী এটা কন্ট্রোল করতে পারতেন না। তো প্রধানমন্ত্রী নাম্বার ওয়ান, উনি কন্ট্রোল করেছেন দুইটা কারণে। একটা হলো যে নিরীহ লোকদেরকে তাদেরকে কিভাবে বাঁচানো যায়, দ্বিতীয়ত হলো যে যারা এই জঙ্গিরা যে কাজটা করেছে তাদেরকে পরে আমরা বিচার করব, কিন্তু প্রথমে হলো নিরীহ লোকদেরকে কিভাবে এখান থেকে রক্ষা করা যায়। পলিটিক্যাল কোশ্চেন আপনাকে করি, 14 দলের নেতা দেখছি বিরোধী দল হাসিনাকে একটু ডাকলে খালিদাকে ডাকলে ক্ষতি কি ছিল? কারণ এটা বাংলাদেশের কালচারে সম্ভব না। এটা তাদেরকে ডাকলে তারা হাজার রকমের থিওরি দিত এবং আমার কাছে খুবই দুর্ভাগ্যজনক, খুবই ঘৃণিত, আমি বলতে গেলে ঘৃণা লেগেছে আমার, যখন যে ঘটনা ঘটলো, ঘটার প্রায় 48 ঘন্টা বাংলাদেশের বিরোধী দলের প্রধান খালেদা অনেকক্ষণ কথা বলে নাই। 48 ঘন্টা পরে তিনি কথা বলতে শুরু করলেন। তিনি বিভিন্ন রকম থিওরি নিয়ে আসলেন যে বাইরের থেকে লোক এসে, বিদেশি শক্তি জড়িত আছে, সরকার ব্যর্থ হয়েছে, সরকার এটা করতে পারে নাই। এই যে আমাদের বাংলাদেশ আর্মির 68 জন সিনিয়র অফিসার, তাদেরকে যে একভাবে মেরে ফেলা হলো, তিনি তাদের প্রতি সহানুভূতি ঘোষণা করার আগেই এই কথাগুলো বলতে শুরু করলেন। কাজে যদি বিএনপির কাউকে নিয়ে উনি যদি কোনো কমিটি করতেন, তারা তো সেখানেই কাদা ছড়াছড়ি শুরু করতো, তাদের সঙ্গে দ্বিমত হতো, তারা সমস্ত তদন্ত কমিটিটাকে প্রশ্ন সাপেক্ষ করতো। বিরোধী দলের ভূমিকা আছে, বিরোধী দল ই করে নাই, এই ওই সময় তাৎক্ষণিকভাবে তাদের একটা রিয়াকশন করতে হতো, দৌড়িয়ে যেতে হতো। অ্যাটলিস্ট পিলখানার কাছে যদি খালেদা যেতেন বা চেষ্টা করতেন, আমরা তো জানাই আছি উনি বিরোধী দল, ওনার কাছে ক্ষমতা নাই, উনি কতটা করতে পারবেন, লিমিটেশন আছে, কিন্তু যেতে হইতো। এই কথাটা আমি আপনার সাথে এগ্রি করি। অ্যাট দ্য সেম টাইম হাসিনার উচিত ছিল তাকে ডাকা, তার বাসার কাছে যায় পৌঁছাতে, দেখো এই প্রবলেম, ন্যাশনাল প্রবলেম, লেট আস ফরগেট এভরিথিং, চলো আমরা এটা সলভ করি। তাহলে হাসিনা ডাকেন নেই প্রথমে, আমার কাছে সেটা মনে হলো ডাকতে পারতো। যেখানে ডাকা দরকার বিরোধী দলকে, সেখানে তারা ডাকতে